আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, লাইভ ক্লাসের অংশগ্রহণকারী সকলকে জানাই বিরামপুর আইসিডি স্কুল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তোমরা একটু লক্ষ্য করো, এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর অধ্যায় সপ্তম নিয়ে আলোচনা করব। এর আগে আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি, তোমরা দেখেছো। আজকে আমি ষষ্ঠ অধ্যায় শেষ হচ্ছে, আজকে আমি তোমাদের শুরু করব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের পার্ট 1 থেকে আলোচনা শুরু হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। তো আজকের ক্লাসটি তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা হবে। এই অধ্যায়ের প্রথম যে শিরোনাম, আমরা জানি এই অধ্যায়ের যে বিষয় সেটা আমরা একটু দেখে নিতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো আজকের যে আলোচনার বিষয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে যে আমি আলোচনা করব তোমাদের যে সপ্তম অধ্যায়, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়, সেটাতে আছে যে বাংলাদেশের জলবায়ু। এই যে বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের জলবায়ুটা কেমন, কীরকম প্রভাব বিস্তার করে, আমাদের যে ষড় ঋতুর দেশ, 6টা ঋতু আমাদের, এই ষড় ঋতুতে কীভাবে কী প্রভাব বিস্তার করে, তবে তোমাদের বইয়ে যেটুকু যেভাবে আলোচনা আছে এই আলোকে আমি আলোচনা তোমাদের করার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি লক্ষ্য করো যে আজকে যে সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু, এটা নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, চলো দেখা যাক আজকের আলোচনার যে আমাদের পার্ট, প্রথম পার্ট, এই পার্টের যে আলোচনা সেটা কি একটু দেখে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে আজকের আলোচনায় যে আজকের যে পার্ট, সেই পার্টের বাংলাদেশ জলবায়ুর প্রকৃতি, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি, বাংলাদেশের জলবায়ুটা কেমন, কী ধরনের আচরণ করে, কোন সময় কীরকম হয়, এই বিষয়টা বলছে যে প্রকৃতিটা কীরকম বাংলাদেশের জলবায়ু, সেটা বিভিন্ন দেশে বিভিন্ন প্রকৃতির জলবায়ু হয়ে থাকে। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতিটা কীরকম সেটা আমরা দেখব। এর আগে আমরা এই পাঠ শেষে, এই ক্লাস শেষে বা আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো জানবে সেগুলো একটু আমরা দেখে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে পাঠ শেষে যে বিষয়গুলো তোমরা শিখবে বা জানবে সেটা আমরা একটু দেখে নিতে পারি। এটা হচ্ছে শিকন ফল। তোমরা একটু লক্ষ্য করো, শিকন ফল। আবহাওয়া ও জলবায়ু কাকে বলে সেটা বলতে পারবে। আবহাওয়া জলবায়ু কি সেটা তোমরা বলতে পারবে। বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে। তাহলে বাংলাদেশের জলবায়ুর যে প্রকৃতি সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের জলবায়ুর যে প্রকৃতি সেটাও ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য বলতে পারবে। তাহলে বাংলাদেশের জলবায়ুর যে বৈশিষ্ট্য সেটাও কিন্তু তোমরা বলতে পারবে। আর বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে কি ধরনের দুর্যোগ হয় ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশে কিন্তু অনুকূল এবং প্রতিকূল দুই ধরনের আবহাওয়া বিরাজ করে। যখন প্রতিকূল আবহাওয়া হয় তখন কি ধরনের অবস্থা বিরাজ করে সেটাও কিন্তু তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা বাংলাদেশের জলবায়ু, সেই জলবায়ু যে প্রকৃতি, সেই প্রকৃতিটা কীরূপ, এটা আমরা আজকে আমাদের আলোচনার বিষয়, আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমরা একটু ক্লাসটি ভালো করে দেখার চেষ্টা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে এখন আমরা দেখবো আসলে আমরা জানা আবহাওয়া জলবায়ুটা কি। আবহাওয়া এবং জলবায়ু এটা কি, তোমাদের হয়তো দেখলেই মনে হয় আবহাওয়া জলবায়ু একই জিনিস। আসলে বিষয়টা না, আবহাওয়া জলবায়ুর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আবহাওয়া জলবায়ু কিন্তু এক না। আবহাওয়া সাধারণত প্রতিদিনের যে বাতাসের চাপ, তাপ এবং আর্দ্রতা সেটাকে বোঝানো হয়। প্রতিদিনের হিসাবে যে আবহাওয়ার যে পরিবর্তন সেটাকে কিন্তু আবহাওয়া বলা হয়। কিন্তু জলবায়ু কিন্তু এটা অনেক বছরের আবহাওয়ার গড় তাপমাত্রাকে বোঝানো হয়। কিন্তু আবহাওয়া হচ্ছে প্রতিদিন বা প্রতি ঘন্টার যে কোনো সময়ের একটি যে তাপ, বাতাসের চাপ, তাপ, সেটাকে কিন্তু আবহাওয়া বলা হয়। তাহলে আবহাওয়া আছে প্রতিদিন হিসাব করা হয়, প্রতিদিন হিসাবে কিন্তু আবহাওয়া নির্ণয় করা হয়। আর জলবায়ু হচ্ছে যে সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে আমরা জলবায়ু বলতে পারি। তাহলে জলবায়ু কিন্তু সচরাচর পরিবর্তন হয় না, হয় দীর্ঘ সময় ধরে। যে এখন পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েছে, আমরা কথাগুলো বলে থাকি। তাহলে কী ধরনের, আগের জলবায়ু এক ধরনের ছিল, বর্তমানে কিন্তু জলবায়ুটা কিন্তু উষ্ণ হয়ে গেছে। দেখো বৈশ্বিক তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে। তাতে আমরা কি বলি, জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের তাপমাত্রা বেড়ে গেছে। এর কারণগুলো কি, সেই কারণগুলো কিন্তু আছে। যে জলবায়ু পরিবর্তনের কারণ কি সেগুলোও কিন্তু আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আবহাওয়া জাল আমরা প্রতিদিনের অথবা কোনো ঘন্টার বা কোনো নির্দিষ্ট সময়ের যে বাতাসের চাপ, তাপ, সেগুলো কিন্তু আমরা আবহাওয়া বলতে পারি, প্রতিদিনের হিসাব আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে যে সাধারণত কোনো অঞ্চল বা কোনো দেশের 30 থেকে 40 বছরের যে গড় আবহাওয়া সেটাকেই আমরা জলবায়ু বলতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা,
এই যে আবহাওয়া জলবায়ু কিন্তু এই যে কিছু নিয়ামকের উপর নির্ভর করে, এর বাইরেও কিন্তু একটি দেশের জলবায়ু কীরকম হবে আরও কিছু নিয়ামকের উপর নির্ভরশীল। সেগুলো কী ধরনের জিনিস, সেটা হচ্ছে এই যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ। তোমরা যদি দেখো আমাদের পৃথিবীর যে মানচিত্র, সেই মানচিত্রে যে কিছু কিছু রেখা আছে, দ্রাঘিমা রেখা আছে, তোমরা নিশ্চয়ই জানো যে দ্রাঘিমা রেখা আছে, অক্ষরেখা আছে, যে এইদিকে যেগুলা উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা, আর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো টানা হয়েছে সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, সেটা হচ্ছে অক্ষরেখা। তো এই অক্ষরেখা যেমন কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, নিরক্ষরেখা রেখা, এগুলো হচ্ছে অক্ষরেখা। তাহলে এই অক্ষরেখাতে কিন্তু অক্ষাংশ, বাংলাদেশের অবস্থানটা কত অক্ষাংশে, বাংলাদেশের দ্রাঘিমা কত দ্রাঘিমা অংশে অবস্থিত, এই বিষয়গুলো, দ্রাঘিমা, অক্ষরেখা, তাহলে ভৌগোলিক কাঠামো, বাংলাদেশের মাটির গঠন, এই যে বিষয়গুলো আছে, তাহলে বাংলাদেশের যে পাহাড় পর্বতে উঁচে নিচে, বাংলাদেশের আবহাওয়াটা কীরকম, এগুলার উপরে কিন্তু জলবায়ু প্রকৃতি কিন্তু পরিধিটা নির্ভর হয় প্রকৃতিটা। তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশের জলবায়ুর বিষয়টা কিন্তু জানা যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো যে আবহাওয়া জলবায়ু বাংলাদেশের যেটা যে ভূমির পরিমাণ, ভূমির গঠন, এই যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু জলবায়ুতে কাজ করে। তাহলে আমরা জানলাম আবহাওয়া কি, আবহাওয়া হচ্ছে প্রতিদিনের গড় তাপমাত্রা বা বাতাসের যে আর্দ্রতা, চাপ, তাপ, সেটাই কিন্তু আবহাওয়া। আর জলবায়ু সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে আমরা গড় তাপমাত্রাকে আমরা জলবায়ু বলতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আসলে আবহাওয়ার জলবায়ু আবার যে প্রকৃতি, সেই বিষয়টা আমরা আলোচনা যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় জানো বাংলাদেশ কিন্তু এই যে একটা মানচিত্র, এই যে মানচিত্রে কিন্তু এইদিকে যেগুলো সেটা কিন্তু অক্ষরেখা, এই যে নিরক্ষরেখা, আর এইটা কিন্তু দ্রাঘিমা, এই যে এইদিকে যে রেখাগুলো থাকে কাল্পনিক রেখা, সেটা কিন্তু দ্রাঘিমা রেখা। বাংলাদেশ কিন্তু এই জায়গাটায়, পৃথিবীর মানচিত্রে এই জায়গাটায় অবস্থান করে। তাহলে বাংলাদেশ কিন্তু ক্রান্তীয়, তাহলে এই যে তোমরা একটু লক্ষ্য করো, বাংলাদেশ কিন্তু ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। তাহলে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। তাহলে বাংলাদেশে কিন্তু দেখো, এই যে তোমরা লক্ষ্য করো, ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, বাংলাদেশ কিন্তু ক্রান্তীয় অঞ্চলে অবস্থার কারণে বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। তাহলে বাংলাদেশের জলবায়ুকে কি বলা হয়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কি কারণে বলা হয়? ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। তাহলে বাংলাদেশের অবস্থানটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থার কারণে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর বাংলাদেশের দক্ষিণে যে বিশাল জলরাশি, এই জলরাশি কিন্তু আমাদের এই যে বঙ্গোপসাগরে যে দেখতে পাচ্ছ জলরাশি, মানে দক্ষিণের মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এগুলো দক্ষিণের জেলা। এই দক্ষিণের জেলাগুলো কিন্তু বঙ্গোপসাগরের পাশে। আর এই বঙ্গোপসাগরে কিন্তু জলবায়ু বা ঝড় তুফান বা এর একটা প্রভাব থেকে যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে। এরপর বাংলাদেশ কিন্তু দেখো সমুদ্রের নিকটবর্তী ও মৌসুমী বায়ুর প্রভাব। বাংলাদেশ কিন্তু সমুদ্রের নিকটবর্তী, এই যে বললাম যে বঙ্গোপসাগর যে আছে, এই সমুদ্রের নিকটবর্তী হওয়ার কারণে বাংলাদেশে কিন্তু এবং মৌসুমী বায়ুর প্রভাব। তাহলে বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী বায়ুর যে প্রভাব বা গ্রীষ্ম মৌসুমী বায়ু আছে, যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। এই যে বাংলাদেশ নিকটবর্তী, বাংলাদেশ সমুদ্রের নিকটবর্তী মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বাংলাদেশে দেখো শীত, এই যে গ্রীষ্ম মানে খুবই উত্তপ, যেটা দেখো গ্রীষ্মকালে তাপমাত্রার কথা বলা হয়েছে, আর শীত যেটা কঠিন শীত দেয় যায়, কঠিন শীত। তাহলে এই দুটার কিন্তু কোনোটাই কিন্তু তীব্র হয় না। বাংলাদেশের সমুদ্রের নিকটবর্তী হওয়ার কারণে এবং মৌসুমী বায়ুর কারণে বাংলাদেশে কিন্তু শীত এবং গ্রীষ্মের যে উত্তাপ, সেটা কিন্তু কোনোটাই খুব বেশি হয় না। মানে সেটা কোনোটাই কিন্তু খুব বেশি উত্তপ্ত হয় না। যে দেখো শীত এবং গ্রীষ্ম কোনোটাই তীব্র নয়, মানে অত বেশি তীব্র নয়। তোমরা যদি পশ্চিমা দেশগুলিতে যায় থাকো, সেগুলোতে দেখো এত বেশি তুষার পড়ে, যেখানে বরফ জমে যায়, চলাফেরা করা রাস্তা কিন্তু বরফ জমে, কিন্তু গাড়ি চলাচল করা যায় না, এতটা শীতের তীব্রতা। আবার তোমরা যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা চিন্তা করো, যেখানে আমাদের মরুভূমি আছে, তোমরা জানো মরুভূমি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে, সেগুলোতে কিন্তু যখন তাপমাত্রা এতই বেশি, দুবাই, আবুধাবি, এগুলোতে যে মানে এসিতে ছাড়া কিন্তু চলাফেরা থাকা কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যায়, মানে এত তাপমাত্রা বেশি। তাই বলছি যে বাংলাদেশে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব এবং সমুদ্র নিকটবর্তী হওয়ার কারণে কিন্তু শীত এবং গরমের প্রভাবটা কিন্তু কম, অত বেশি হয় না। এটাই আমি বলার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা,
কিন্তু গ্রীষ্মকালে কিন্তু তাপমাত্রা এবং শীতের প্রভাবটা কিন্তু খুব বেশি না, কিন্তু শীতকালে কিন্তু শীতের পরিমাণটা, গ্রীষ্মকালে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয় এবং গরমও কিন্তু খুব বেশি হয় না, আর শীতকালে তো তাহলে বৃষ্টিপাত কম হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, এই যে দেখো হিমালয় পর্বতমালা, এই যে বাংলাদেশের যে ঋতুর কারণে হিমালয় পর্বতমালার একটা প্রভাব আছে। তোমরা জানো আমাদের উত্তরে এই যে নেপাল, এই পাশে আমাদের উত্তরে পঞ্চগড় ঠাকুরগা, এই পঞ্চগড় পাড়ায় গেলে কিন্তু নেপাল পাড়ায় এই যে হিমালয় পর্বতমালা যে আছে, পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয়, এই হিমালয় মাউন্টেন এভারেস্ট যার সবচেয়ে উচ্চ শৃঙ্গ, এই হিমালয় পর্বতমালা কি করে, এই শীতকালে কিন্তু বাংলাদেশের যে হিম প্রবাহটাকে কিন্তু বাধা দেয়। এই যে তোমরা দেখলে একটু লক্ষ্য করো, এই যে হিমালয় পর্বতমালা, এই হিমালয় পর্বতমালার এই সাইডে কিন্তু তথাপিও কিন্তু বাংলাদেশের যে পঞ্চগড় ঠাকুরগা, বাংলাদেশ কিন্তু হিমালয় পর্বতমালার সীমান্তবর্তী অঞ্চল কিন্তু না। এর পাশে আরেকটা দেশের নেপাল আছে, তারপরে কিন্তু হিমালয় পর্বতমালা। তারপরেও কিন্তু বাংলাদেশ শীতকালে যে শীতের প্রবাহটা কিন্তু কম হয়, কারণ এই যে শীতের প্রবাহটা কিন্তু বাধা দেয় হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালা কিন্তু শীতের হিম প্রবাহটাকে কিন্তু বাধা দেওয়ার কারণে কিন্তু শীতকালে বাংলাদেশের যে তাপমাত্রা বা শীত শৈত্যপ্রবাহ যেটা হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ, শীতকালে তাপমাত্রা 11 থেকে 29 ডিগ্রি নেমে আসে। শীতকালে যে তাপমাত্রা সেটা 11 থেকে 29 নেমে আসে, এবং উত্তর ও উত্তর পশ্চিমের তাপমাত্রা, এটা বলছে যে বাংলাদেশের সার্বিক তাপমাত্রা যেটা, সেটা হচ্ছে 11 থেকে 29 ডিগ্রিতে নেমে আসে। কিন্তু উত্তর ও উত্তর পশ্চিমাংশ মানে কি, এই যে আমাদের দিনাজপুর শহর ঠাকুরগাঁও পঞ্চগড়, এটা আছে উত্তর, এবং উত্তর পশ্চিমাংশ, এটা মানে পাশেটাই পশ্চিম। এই উত্তর পশ্চিমাংশ যে আমরা যে জেলাগুলো, এই যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এগুলো কিন্তু উত্তর পশ্চিমাংশের জেলা। এই উত্তর পশ্চিমের তাপমাত্রা কিন্তু কখনো কখনো নেমে উত্তর 4 থেকে 5 ডিগ্রি হয়ে থাকে। দেখো 4 থেকে 5 ডিগ্রি, তখন কিন্তু প্রচুর শীত হয়। তারপরেও কিন্তু এই হিমালয় পর্বতের বাধার কারণে হিম প্রবাহটা কিন্তু কম হয়, এর ফলে কিন্তু শীতকালে কিন্তু শীতের প্রবাহটা কিন্তু খুব বেশি হয় না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই মনে রাখবে যে শীতের প্রবাহটা কত ডিগ্রি হয়ে থাকে। যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড়, তাহলে আমাদের শীত সবচেয়ে বেশি হয় ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং শ্রীমঙ্গলে। তাহলে শীতকালে শীত বেশি হয় ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং শ্রীমঙ্গলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো। এরপরে আমরা দেখব এই যে উত্তরে হিমালয় পর্বতমালা। এরপর আমরা দেখব গ্রীষ্ম ঋতুর প্রভাব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে আমরা ষড় ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে আমাদের 6টা যে ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে গ্রীষ্মটা শুরু হয় আমাদের কিন্তু বৈশাখ মাস থেকে। আমাদের বৈশাখ মাসে কিন্তু গ্রীষ্ম ঋতুর প্রভাব শুরু হয়ে যায়, গ্রীষ্ম ঋতু। তাহলে এই যে বৈশাখ মাসে কিন্তু শুরু হয়, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এপ্রিল মাসে মাঝামাঝি সময়। আমরা জানি পয়লা বৈশাখ পালন করি কি এপ্রিলের 14 তারিখে। তাহলে ইংরাজি এপ্রিলের 14 তারিখ থেকে কিন্তু আমাদের প্রথম পয়লা বৈশাখ শুরু হয়ে যায়। তাহলে অবশ্যই এপ্রিলের মাঝামাঝি সময় কিন্তু আমরা গ্রীষ্ম ঋতুর প্রভাবটা লক্ষ্য করি। তোমরা লক্ষ্য করো, এই যে দেখো এই যে তোমরা দেখো, এই গ্রীষ্মকালে কিন্তু সবচেয়ে তাপমাত্রা কিন্তু বেশি হয়ে থাকে। বাংলাদেশের তাপমাত্রা গ্রীষ্মকালে সবচেয়ে বেশি হয়ে থাকে, গ্রীষ্ম ঋতুতে, মানে গরম ঋতু। এই যে দেখো প্রখর রোদ, এই যে গ্রীষ্ম ঋতুতে আমি একটু ছবি দেওয়া আছি, প্রখর রোদ, আর কখনো কালবৈশাখী ঝড় হয়। এই গ্রীষ্ম ঋতুতে কিন্তু যে কালবৈশাখী ঝড়, বিভিন্ন ধরনের ঝড় তোমার কিন্তু উঠে থাকে এই গ্রীষ্ম ঋতুতে। আর এখানে যে তাপমাত্রা, গ্রীষ্ম ঋতুতে যে তাপমাত্রা, সর্বোচ্চ গড় তাপমাত্রা গ্রীষ্মকালে সর্বোচ্চ 34 থেকে 21 ডিগ্রি। তাহলে গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 21 ডিগ্রি হয়ে থাকে। সর্বোচ্চ হচ্ছে 34 ডিগ্রি গড় তাপমাত্রা এটা কিন্তু, আর সর্বনিম্ন কিন্তু 21 ডিগ্রি। আবার উত্তর পশ্চিমের তাপমাত্রা, যে বললাম ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এই যে অঞ্চলগুলো উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে, সেখানে কিন্তু তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি উঠতে পারে। দেখো এইদিকে শীত কিন্তু 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত শৈত্যপ্রবাহ হতে পারে, তাপমাত্রা নামতে পারে। আবার দেখো 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। তাহলে কি হচ্ছে, এইদিকে শীতের পরিমাণটাও বেশি, আবার তাপমাত্রার পরিমাণটাও কিন্তু অনেক বেশি। তোমরা জিনিসটা একটু মনে করার চেষ্টা করো। তাহলে গ্রীষ্ম ঋতুতে যে এপ্রিল মাসে গ্রীষ্ম ঋতুটা শুরু হয়ে যায়, এপ্রিল মাসের মাঝামাঝি, 14 এপ্রিল থেকে বৈশাখ মাস, আর এই সময় থেকে গ্রীষ্ম ঋতুর প্রভাব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই তাপমাত্রা তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। গ্রীষ্মকালে তাপমাত্রা 34 থেকে 21 ডিগ্রি, সর্বোচ্চ 34 ডিগ্রি, সর্বনিম্ন উত্তর পশ্চিমের তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি। এরপরে আমরা দেখবো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে গ্রীষ্ম ঋতুর শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী কিন্তু ঝড়ও হয়ে থাকে।
এই যে দেখো গ্রীষ্ম মৌসুমের প্রভাবে বায়ু প্রভাবের কারণে কিন্তু দেখো এই যে গ্রীষ্ম থেকে বায়ু প্রভাবের কারণে দেখো বাংলাদেশের দক্ষিণ থেকে বায়ু প্রভাবিত হয় মৌসুমী বায়ু। তাহলে এই যে দক্ষিণ অঞ্চলে যে বললাম বঙ্গোপসাগর, বাংলাদেশের বঙ্গোপসাগর, বাংলাদেশের সাগর বঙ্গোপসাগর, সেটা কোথায় অবশ্যই অবশ্যই দক্ষিণ অঞ্চলে। সেখানে দক্ষিণ অঞ্চলের জেলা কোনগুলো? বরিশাল, এই যে কক্সবাজার, এগুলো আছে দক্ষিণ অঞ্চলের জেলা। এই জেলাগুলোতে দেখো তোমরা লক্ষ্য করো, সেখানে যে বঙ্গোপসাগর, সেখানে বাংলাদেশ দক্ষিণ থেকে প্রভাবিত মৌসুমী বায়ু, আর মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি। আর এই দক্ষিণ থেকে যখন মৌসুমী বায়ু প্রভাবিত হয়, এই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত, ঝড় তুফান, কালবৈশাখী ঝড় এগুলো কিন্তু হয়ে থাকে এই গ্রীষ্মের মৌসুমী বায়ুর প্রভাবে। এরপর আমরা দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ষাকালে যে বৃষ্টি পরিমাণ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বর্ষাকালে যে বৃষ্টি, এই যে মাঠ কিভাবে পালিত হচ্ছে, এই যে বৃষ্টির শৈত্যপ্রবাহ, তাহলে এই যে শীতের প্রভাবে কিন্তু এরকম হয়। আর এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু তোমার বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। সেখানে ঝড় তুফান, কালবৈশাখী এবং বর্ষাকালে নদী ভাঙন, এই যে বিষয়গুলো আমরা দেখতে পারি। নদীবর্তী তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। এবং এখানে কিন্তু তোমাদের যে দক্ষিণ মৌসুমী বায়ুর প্রভাব, সেটা কিন্তু প্রভাবিত হয়। এই যে বর্ষাকালেও কিন্তু দক্ষিণ অঞ্চল থেকে কিন্তু দক্ষিণ মৌসুমী বায়ুটা প্রভাবিত হয়। এরপরে আমরা দেখব, আর এই মৌসুমী বায়ু প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাতও হয়ে থাকে। মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এরপর আমাদের শরৎকাল, এই শরৎকালে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়। এই শরতের শিশিরে তোমরা একটু লক্ষ্য করো, শরৎকালে কিন্তু শরৎকালে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়। বৃষ্টিপাত হয় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়ে থাকে। এটা তোমরা একটু লক্ষ্য করো। শরৎকাল, এই যে শরতের যে কি সুন্দর কাশফুল, শরতের যে কাশফুল মাঠ ভরে গেছে, এই যে শরৎকালের যে উদাহরণ। তাহলে এরকম প্রত্যেকটা ঋতু কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। আমি এখানে তোমাদের বইয়ে যে কটা ঋতুর কথা বলা আছে, এই ঋতু কটাই আলোচনা করতেছি। বাকি ঋতুগুলো আমি তোমাদের ক্লাসে বা অন্য সময় কিন্তু আলোচনা করা যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমরা দেখব আমরা জানি সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, চট্টগ্রামে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়। আর আমাদের কুষ্টিয়া, পাবনা, রাজশাহী এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কক্সবাজার, সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়। পাবনা, রাজশাহী এগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়। এখন কথা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু সমভাবাপন্ন। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশের আবহাওয়া কেমন। বাংলাদেশের আবহাওয়া কিন্তু সমভাবাপন্ন, দুই ধরনের আবহাওয়ায় বিরাজ করে। কখনো প্রতিকূল আবহাওয়া, কখনো অনুকূল আবহাওয়া। প্রতিকূল আবহাওয়াতে বিভিন্ন ধরনের ঝড় তুফান, বিভিন্ন ধরনের কালবৈশাখী ঝড়, টর্নেডো, সাইক্লোন, এই ধরনের অনেক ধরনের ঝড় তুফান হয়ে থাকে। আর অনুকূল আবহাওয়াতে আবহাওয়াটা খুব ভালো থাকে, সেখানে কিন্তু আমাদের চাষাবাদ করা কিন্তু ভালো হয়। তোমরা দেখো অনুকূল আবহাওয়ার প্রভাব, তাহলে অনুকূল আবহাওয়া আমাদের কিভাবে আমাদের প্রভাব বিস্তার করে দেখো তোমরা। সুন্দর আমরা ফসল ফলাচ্ছি, দেখো ধান, অনুকূল আবহাওয়ার ফলে কিন্তু এগুলা উৎপাদন করার সুবিধা। দেখো সুন্দর সবজি মাঠ। এখন ঝড় তুফান হয়, বৃষ্টিপাত নয়, তাহলে কিন্তু এগুলো কিন্তু মাঠ চলে যাবে এবং ফসলের ক্ষতি হবে। এই কারণেই বলা হয় যে কিছু সময় থাকে, এই সময়গুলো কিন্তু অনুকূল আবহাওয়া থাকে। এই আবহাওয়াগুলো কিন্তু বাংলাদেশের তাপমাত্রা সহনীয় থাকে, ঝড় তুফানও সহনীয় থাকে, তখন আমরা কিন্তু এই চাষাবাদগুলো করতে পারি। আর যদি বাংলাদেশের প্রতিকূল আবহাওয়া থাকে, তাহলে তো বন্যার কারণে সব কিছু নষ্ট হতে পারে। পুরো শিক্ষার্থীরা, এই বাংলাদেশের আবহাওয়া তোমাদেরকে অবশ্যই মনে থাকে, বাংলাদেশের আবহাওয়া কিন্তু সমভাবাপন্ন। তাহলে বাংলাদেশের আবহাওয়া কীরকম? বাংলাদেশের আবহাওয়া হচ্ছে সমভাবাপন্ন। আর বাংলাদেশের সমভাবাপন্ন আবহাওয়ার কারণে, অনুকূল পরিবেশের কারণে দেখো আমরা কিন্তু বিভিন্ন ধরনের উৎপাদন করতে পারছি, দেশকে শস্য শ্যামল সুফলা হিসাবে আমরা তৈরি করতে পারতেছি। এবং সুন্দর সুন্দর সবজি চাষ এবং শস্য থেকে শুরু করে সব ধরনের জিনিসই আমরা চাষ করতে পারতেছি, শুধু প্রতিকূল আবহাওয়া, অনুকূল আবহাওয়ার কারণে। আবহাওয়া যদি প্রতিকূল সবসময় হতো, তাহলে কিন্তু চাষাবাদ করা কঠিন হয়ে যেত। এখন আমরা দেখবো যে এই যে প্রতিকূল আবহাওয়ার প্রভাব, এখন তোমরা একটু লক্ষ্য করো প্রতিকূল আবহাওয়ার প্রভাবে কি হয়। প্রতিকূল আবহাওয়া খরাও হতে পারে, খরাও কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু এই যে মাঠ ফেটে যেতে পারে। আর মাঠ ফেটে গেলে যে মাঠের যে জমিতে বা এতে যে শস্য ফলানো হয়, সেখানে কিন্তু জমিতে কিন্তু এই তোমাদের পানি লাগে। আর জমিতে যদি পানি না থাকে, কিন্তু ফসল নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই অতিরিক্ত খরার কারণে, এই যে দেখো অতিরিক্ত খরার কারণে কিন্তু এই ফসলগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপরে বন্যা, প্রতিকূল আবহাওয়া, বন্যা,
যেখানে প্রচুর বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, ঝড় তুফান হয়, এরকম অক্টোবর নভেম্বরের দিকেও কিন্তু এরকম ঝড় তুফান হয়। আমাদের এপ্রিল মের দিকে যেমন ঝড় তুফানগুলো হয় একটু বেশি, কালবৈশাখী ঝড় বিভিন্ন ঝড়, কিন্তু অক্টোবর নভেম্বরের দিকে তোমরা মনে রাখবে সেই সময়গুলোতে কিন্তু ঝড় তুফান হয়ে থাকে। আর এই প্রতিকূল আবহাওয়ার কারণে দেখো বন্যা হয়েছে, আর এই বন্যার কারণে দেখো রাস্তাঘাট সব চলে গেছে, বাড়িঘর, এই যে গবাদি পশু বিভিন্ন ধরনের পশু কীভাবে মানুষ নিয়ে যাচ্ছে, মানুষের বাসায় বাড়ি সব চলে গিয়েছে। আর এইভাবে যে বিপর্যয় প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের শস্য যে মাঠ সেগুলো কিন্তু চলে গেছে প্রতিকূলের কারণে। তাহলে প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এরপরে যে ঘূর্ণিঝড় হয়, তারপরে টর্নেডো হয়, সাইক্লোন হয়, এরকম অনেক ধরনের তুফান আমরা দেখে থাকি। তাহলে এগুলো কিন্তু এপ্রিল মের দিকে অথবা অক্টোবর নভেম্বর দিকে কিন্তু বেশি হয়ে যায় প্রতিকূল আবহাওয়াটা। আর শীতকালে তাপমাত্রা একটু বেশি, শীতকালে কিন্তু শীতটা একটু বেশি থাকে, গ্রীষ্মকালে শীতটা কম থাকে, গ্রীষ্মের তাপমাত্রা একটু বেশি থাকে। আর শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি হয় উত্তর পশ্চিমাংশে। আর শীতকালে গ্রীষ্মকালে কিন্তু উত্তর পশ্চিমাংশের তাপমাত্রা কিন্তু 40 থেকে 45 ডিগ্রির মধ্যে উঠতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানো বাংলাদেশের আবহাওয়া কিন্তু সমভাবাপন্ন, আর সমভাবাপন্ন আবহাওয়ার কারণে প্রতিকূল ও অনুকূল দুটা পরিবেশই কিন্তু প্রভাব বিস্তার করে। আর এই দুটির কারণে কিন্তু আমরা কিন্তু চাষাবাদ কিন্তু করতে পারি, আর একটা সময় কিন্তু চাষাবাদ করা যায় না, সেখানে কিন্তু অনেক ধরনের সমস্যা বিরাজ করে, এই যে তোমার এই ধরনের সমস্যাগুলো এসে যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে বাংলাদেশের যে জলবায়ু, বাংলাদেশের জলবায়ু কি, আবহাওয়া কি সেটা তোমরা জানলে। জলবায়ুর প্রকৃতিটা কীরকম, তাহলে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে। আবার বাংলাদেশ কি, বাংলাদেশের নিকটবর্তী, কিন্তু সমুদ্রের কিন্তু নিকটবর্তী। আবার বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু বাংলাদেশে কি হয়, এই শীতের পরিমাণটাও বেশি হয় না, আবার গ্রীষ্মের পরিমাণটা কিন্তু খুব বেশি হয় না। শীতকালে কিন্তু শীতকালে কিন্তু একটু বৃষ্টিপাত কম হয়, আবহাওয়া কিন্তু শুষ্ক থাকে। আর গ্রীষ্মকালে কিন্তু বৃষ্টিপাত একটু হয়, কিন্তু তাপমাত্রা কিন্তু অতটা শুষ্ক থাকে না। এবং তোমরা নিশ্চয়ই জানো যে হিমালয় পর্বতমালা কিন্তু আমাদের উত্তরের দিকে অবস্থিত হওয়ার কারণে, হিমালয় পর্বতমালা বাঁধার কারণে কিন্তু হিম প্রবাহটা কিন্তু বাংলাদেশে কিন্তু কম থাকে, শীতকালে পরিমাণটা কিন্তু কম থাকে। শীতকালে বেশি দিন স্থায়িত্ব হয় না, শীতকালে স্থায়িত্ব কিন্তু কম। আর এই শীতকালে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কত থাকে, সর্বোচ্চ তাপমাত্রা যেটা আমি তোমাদের দেখালাম 21 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, সেটা শীতকালে সেই তাপমাত্রা থেকে যায়। এই যে তোমরা লক্ষ্য করো 11 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা শীতকালে থাকে। আর শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকে উত্তর পশ্চিমাংশে 4 থেকে 5 ডিগ্রি। আর গ্রীষ্ম ঋতুটা শুরু হয় তোমরা নিশ্চয়ই জানো বৈশাখ মাসে, এপ্রিলের মাঝামাঝি, মানে কি এপ্রিলের 14 তারিখে পয়লা বৈশাখ, এই বৈশাখের এপ্রিলের মাঝামাঝি গ্রীষ্ম ঋতু। এই গ্রীষ্ম ঋতুতে কিন্তু ঝড় তুফান হয়, তাপমাত্রা কিন্তু অধিক থাকে, তাপমাত্রা 21 থেকে 34 ডিগ্রি, সর্বোচ্চ আছে 21 ডিগ্রি গড়ে কিন্তু সর্বোচ্চ 21 ডিগ্রি 34 ডিগ্রি, আর সর্বনিম্ন হচ্ছে গড়ে 21 ডিগ্রি। আর সর্বোচ্চ হতে পারে উত্তর পশ্চিমাংশে, যে আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁও, বাংলা, দিনাজপুর, এই যে অঞ্চলগুলো, এখানে 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এরপরে তো দক্ষিণ মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি তুফান তোমার হতে পারে। আর বাংলাদেশের আবহাওয়া তোমরা নিশ্চয়ই জানো সমভাবাপন্ন আবহাওয়া, সেখানে প্রতিকূল অনুকূল পরিবেশ বিরাজ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানলে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। এখন আমরা দেখবো বাড়ির কাজ, এই যে এই পার্ট থেকে যে কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো বাড়ির কাজ। এই যে জলবায়ু বলতে কি বোঝো, বাড়ির কাজ হচ্ছে জলবায়ু বলতে কি বোঝো, এটা তোমাদের লিখতে হবে জলবায়ু বলতে কি বোঝো। তারপরে দেখবো আমরা আবহাওয়া বলতে কি বোঝো। তাহলে জলবায়ু বলতে কি বোঝে, আবহাওয়া বলতে কি বোঝে। জলবায়ুর প্রকৃতি নির্ণয়ের নিয়ামকগুলো কি কি, তাহলে জলবায়ু প্রকৃতি নির্ণয়ের যে নিয়ামকগুলো আছে সেগুলোর কথা বলা আছে। দ্রাঘিমাংশ, অক্ষাংশ, তারপরে আছে মাটির গঠন, এই ধরনের যে বিষয়গুলো আছে, তারপরে বনভূমির কাঠামো, বনভূমি, এই যে বিষয়, এগুলোর কথা বলছে। আমরা জলবায়ু কি নামে পরিচিত, বাংলাদেশের জলবায়ু কি নামে পরিচিত, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। বাংলাদেশের জলবায়ু শীত বা গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয়, শীত বা গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয়। কি কারণে সেটা তীব্র নয় সেটা বলছে আর কি, এখানে প্রশ্নটা কেন বলা হয় নাই যে শীত বা গ্রীষ্ম কোনোটাই তীব্র নয়, কি কারণে সেটা। আর শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত, শীতকালে বাংলাদেশের যে তাপমাত্রা সেটা কত, তাহলে 11 থেকে 29 ডিগ্রি তাপমাত্রা, সেটাই বলছি। এরপর আমরা দেখব উত্তর ও উত্তর পশ্চিমের তাপমাত্রা কখনো কখনো কত ডিগ্রি সেলসিয়াসে হয়। তাহলে উত্তর ও উত্তর পশ্চিমের তাপমাত্রা কখনো কখনো কত ডিগ্রি সেলসিয়াসে হয় সেটাই বলছে। সেটা হচ্ছে শীতকালে, সুপ্রিয় শিক্ষার্থী, শীতকালে উত্তর পশ্চিমের তাপমাত্রা কখনো কত হয়। আর বাংলাদেশের কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি, বাংলাদেশের কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি তাপমাত্রা হয়, এই মিস্টেক হয়েছে, সবচেয়ে বেশি তাপমাত্রা হয়
বাংলাদেশে কোন মাসে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়? তাহলে বাংলাদেশে কোন মাসে গ্রীষ্ম ঋতু আরম্ভ? বৈশাখ মাসে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়। আর ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে। আর গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা কত? তাহলে এটা আছে শীতকালে, আর এটা আছে গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত হয় সেটাই বলছি। আর বাংলাদেশে কোন দুই ধরনের আবহাওয়ার প্রভাব সমান? তাহলে বাংলাদেশের কোন দুই ধরনের আবহাওয়ার প্রভাব সমান? দুই ধরনের যে আবহাওয়া, প্রতিকূল ও অনুকূল আবহাওয়া, এটাই কথা বলছে। দুই ধরনের আবহাওয়ার প্রভাব সমান সেটাই। এরপর আমরা দেখব গ্রীষ্মকালে বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিমাংশে কখনো কখনো তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়? তাহলে শীতকালে হয় 4 থেকে 5 ডিগ্রি সর্বনিম্ন, আর হচ্ছে গ্রীষ্মকালে হয় 40 থেকে 45 ডিগ্রি। সেটাই বলছে গ্রীষ্মকালে বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিমাংশের কখনো কখনো তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হয়। এরপর তোমার কালবৈশাখী ঝড় কখন হয়? তাহলে কালবৈশাখী ঝড় কখন হয় সেটাও তোমরা বলতে পারে। কালবৈশাখী ঝড় কখন হয়? বাংলাদেশের কোন এলাকায় বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেই কথাটাই বলছে। বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন এলাকাতে কম, আর বাংলাদেশের কোন এলাকাতে কম বৃষ্টিপাত হয়? পাবনা, রাজশাহী, এগুলোতে কম বৃষ্টিপাত হয়। এরপর দেখো কুষ্টিয়া, বাংলাদেশের জলবায়ুকে কি বলা হয়? তাহলে বাংলাদেশের জলবায়ুকে কি বলা হয় এগুলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস প্রায় শেষের পর্যায়ে। তোমরা অবশ্যই ক্লাসটা হয়তো বুঝছো ভালোভাবে, বাসায় একটু দেখে নিবে, তাহলে তোমাদের বোঝা সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানেই শেষ করব। পরিশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী ক্লাস দ্বারা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।